আজ আমরা নেপোলিয়ন হিলের সেই বিখ্যাত বই মানে থিঙ্ক অ্যান্ড গ্রো রিচ নিয়ে একটু গভীরভাবে আলোচনা করব। এটা তো ১৯৩৭ সালে প্রথম বেরিয়েছিল, তাই না? হ্যাঁ, ঠিক তাই। বহু পুরনো কিন্তু আজও সমানভাবে প্রাসঙ্গিক। আমাদের হাতে তো মূল বইটাই আছে। অ্যান্ড্রু কার্নেগির যে সাফল্যের সূত্র, তার উপর ভিত্তি করেই তো এটা লেখা, যেখানে অনেক সফল মানুষের অভিজ্ঞতা আছে। একদম। বইটার মূল কথাই হলো চিন্তাই বস্তু। কিভাবে আমাদের চিন্তাগুলো, আমাদের ভাবনাগুলোই বাস্তব রূপ নিতে পারে। ইন্টারেস্টিং। আমাদের আজকের লক্ষ্য হলো এই বইয়ের ভেতরের যে মূল নীতিগুলো আছে সেগুলোকে একটু খুঁটিয়ে দেখা, কিভাবে কাজ করে সেগুলো। ঠিক। আর দেখুন, বইটা কিন্তু শুধু টাকা রোজগারের কথা বলে না। যে কোনো ধরনের সাফল্য, সে খ্যাতি হোক, ভালো সম্পর্ক হোক বা ধরুন মানসিক শান্তি, আচ্ছা। সব ক্ষেত্রেই প্রযোজ্য। হ্যাঁ, এগুলোর জন্য যে একটা মানসিক প্রস্তুতি দরকার, একটা কর্মপদ্ধতি দরকার, তারই একটা কাঠামো দেয় বইটা। কিছু নির্দিষ্ট খুব শক্তিশালী নীতি আছে, যেগুলো ফলো করলে নাকি প্রায় সবই অর্জন করা সম্ভব। ওয়াও! আর এই নীতিগুলো এসেছে শখানেক সফল মানুষের জীবন বিশ্লেষণ করে? হ্যাঁ, তাদের অভিজ্ঞতা থেকে লেখক এগুলো বের করেছেন। বইয়ের শুরুতেই যে এডউইন সি বার্নসের গল্পটা আছে, ওটা কিন্তু খুব নাড়া দেয়। টমাস এডিসনের ব্যবসায়িক অংশীদার হতে চেয়েছিলেন তিনি, প্রবল ইচ্ছা। হুম। কিন্তু অবস্থাটা ভাবুন একবার, না এডিসনের সাথে কোনো পরিচয় আছে, না ট্রেন ভাড়া দেওয়ার মতো যথেষ্ট টাকা আছে। ঠিক। তবুও কিন্তু তিনি দমে যাননি। তার সংকল্পটা ছিল খুব দৃঢ়। এখানেই কি তাহলে প্রথম নীতিটা আসছে? ওই যে বার্নিং ডিজায়ার বা জ্বলন্ত আকাঙ্ক্ষার ব্যাপারটা? একদম। এটাই হলো প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়গুলোর একটা। বার্নসের ইচ্ছাটা এতটাই তীব্র ছিল, এতটাই প্রবল ছিল যে তিনি কি করলেন, মালগাড়িতে চেপে বসলেন। ভাবা যায়, মালগাড়িতে চেপে এডিসনের অফিসে। হ্যাঁ, ঠিক তাই। আর এডিসনও কিন্তু তার ওই চেহারার দৃঢ়তা দেখেই তাকে একটা সুযোগ দিয়েছিলেন। শুধু ইচ্ছা থাকলেই হবে না, সুযোগটা তৈরি করে নিতে হয়। বার্নসের গল্পটা এটাই দেখায়। সুযোগ তৈরি করে নেওয়া। আর বইটা জোর দেয় যে আকাঙ্ক্ষা শুধু তীব্র হলেই চলবে না, সেটাকে খুব সুনির্দিষ্ট হতে হবে। ধরুন, শুধু আমার অনেক টাকা চাই এরকম বললে হবে না। ও আচ্ছা, নির্দিষ্ট পরিমাণ বলতে হবে। হ্যাঁ, ঠিক কত টাকা চান সেটা ঠিক করতে হবে। তার বিনিময়ে আপনি কি সেবা বা পণ্য দেবেন সেটাও ভাবতে হবে। আর পুরোটার জন্য একটা সুচিন্তিত পরিকল্পনা লাগবে। এই রকম ৬টা ধাপের কথা বইটাতে বলা আছে। আচ্ছা, ৬টা ধাপ। বেশ। তো আকাঙ্ক্ষা না হয় খুব তীব্র হলো, নির্দিষ্টও হলো, কিন্তু নিজের লক্ষ্যের উপর ওই বিশ্বাসটা মানে ফেথ, ওটা কিভাবে আসবে? মনে তো অনেক সংশয় আসতেই পারে, তাই না? খুব ভালো প্রশ্ন। কারণ বিশ্বাস ছাড়া তো আসলে কিছুই হবে না। বইটা বলছে, বিশ্বাস কিন্তু এমনি এমনি আসে না, এটাকে তৈরি করতে হয়। তৈরি করতে হয় কিভাবে? এটা আসলে একটা মানসিক অবস্থা, যা অটো সাজেশন বা স্বপরামর্শের মাধ্যমে অর্জন করা যায়। নিজের অবচেতন মনকে ইতিবাচক ধারণা দিয়ে ক্রমাগত প্রভাবিত করতে হবে। অটো সাজেশন মানে কি? শুধু নিজেকে বারবার বলা যে আমি পারবো, আমি পারবো? ঠিক, শুধু বারবার বলা নয়, তার থেকেও একটু বেশি। এমনভাবে বলতে হবে বা ভাবতে হবে যাতে সেটার সাথে গভীর আবেগ আর দৃঢ় প্রত্যয় মিশে থাকে। বুঝলেন? হুম। যখন কেউ নিজের লক্ষ্য আর সেটা অর্জনের ক্ষমতা নিয়ে ক্রমাগতভাবে, বিশেষ করে এই আবেগটা মিশিয়ে, হুম। তখন তার অবচেতন মন সেটাকে সত্যি বলে মেনে নিতে শুরু করে আর সেই অনুযায়ী কাজ করতে থাকে। অনেকটা চুম্বকের মতো এই আবেগ মেশানো চিন্তাগুলো আশপাশের সুযোগ, সাহায্য এগুলোকে আকর্ষণ করে। ইন্টারেস্টিং কনসেপ্ট। কিন্তু বাস্তবে তো আমরা দেখি মানুষ চেষ্টা করে, আকাঙ্ক্ষা থাকে, হয়তো কিছুটা বিশ্বাসও থাকে, কিন্তু তারপরেও ব্যর্থ হয়। তখন? শুধু এই দুটো কি যথেষ্ট? না, যথেষ্ট নয়। এখানেই আসে অধ্যবসায়ের প্রশ্নটা, মানে পারসিস্টেন্স। হুম। ব্যর্থতা তো আসবেই, এটা স্বাভাবিক। বইটাতে আরিউ ডার্বির সোনার খনির গল্পটা মনে আছে? খুব প্রাসঙ্গিক কিন্তু। হ্যাঁ হ্যাঁ, তিনি তো প্রায় পেয়েই গেছিলেন। ঠিক, তিনি আর তার চাচা মিলে সোনার সন্ধান পেয়েছিলেন, কিন্তু একসময় খোঁড়া থামিয়ে দিলেন। ভাবলেন সোনা বোধহয় শেষ, সব যন্ত্রপাতি বিক্রি করে দিলেন। আর তারপর? নতুন মালিক একজন বিশেষজ্ঞকে ডাকলেন, আর সেই বিশেষজ্ঞ কি বললেন? বললেন যে সোনার মূল শিরাটা মাত্র ৩ ফুট নিচেই আছে। সর্বনাশ! মাত্র ৩ ফুট, ভাবা যায়? হ্যাঁ, ডার্বি কিন্তু এই মারাত্মক ভুল থেকে একটা বড় শিক্ষা নিয়েছিলেন। তিনি পরে জীবন বীমা বিক্রিতে অসাধারণ সাকসেস পান। কেন জানেন?
কারণ তিনি আর কখনো না শুনে থেমে যাননি। বাহ, দারুণ শিক্ষা। এই গল্পটা শুধু হাল না ছাড়ার কথা বলে না, এটা আরও কিছু বলে, যেমন ডেটা বা অভিজ্ঞতার ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া কতটা জরুরি, প্রয়োজনে বিশেষজ্ঞদের পরামর্শ নেওয়া, এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ। ডার্বি যদি হাল ছাড়ার আগে একজন এক্সপার্টের সাথে কথা বলতেন, তাহলে হয়তো ফলাফলটা অন্যরকম হতো। ঠিক বলেছেন। বইটাও তো এটাই মনে করিয়ে দেয়, তাই না, যে পরাজয় মানে আপনার পরিকল্পনা ভুল ছিল, আপনার লক্ষ্যটা নয়। একদম। তাই প্ল্যান বদলান, কিন্তু লক্ষ্যটা স্থির রাখুন। অধ্যাবসায় ছাড়া ওই জ্বলন্ত আকাঙ্ক্ষাটা কখনোই বাস্তবে রূপ নেবে না। আচ্ছা, বইটাতে লেখক বারবার একটা গোপন সূত্রের কথা বলেছেন, যেটা তিনি নাকি অ্যান্ড্রু কার্নেগির কাছ থেকে পেয়েছিলেন, কিন্তু সেটা যে ঠিক কী তা সরাসরি বলেননি। এই রহস্যটা কি নিয়ে আপনার কি মনে হয়? এটা একটা মজার ব্যাপার। লেখক কিন্তু ইচ্ছে করেই এটাকে একটু রহস্যে ঢেকে রেখেছেন। তিনি বলেছেন, যারা সত্যিই প্রস্তুত, যারা খুঁজছেন, তারাই নাকি প্রতিটা অধ্যায়ে এর ইঙ্গিত খুঁজে পাবেন। মানে এটা কোনো একটা নির্দিষ্ট ফর্মুলা নয়? আমার তো মনে হয় না। এটা সম্ভবত কোনো একটা ম্যাজিক ওয়ার্ড বা ফর্মুলা নয়, বরং আমরা এতক্ষণ যে নীতিগুলো নিয়ে আলোচনা করলাম, মানে সুনির্দিষ্ট লক্ষ্য ঠিক করা, সেটার জন্য একটা জ্বলন্ত আকাঙ্ক্ষা তৈরি করা, আর হাজারটা বাধা এলেও হাল না ছেড়ে লেগে থাকা, মানে অধ্যবসায়, এই সব কিছুর যে মিলিত শক্তি, সেটাই হয়তো সেই গোপন সূত্রের অংশ। আর এর সাথে আরেকটা জিনিসও তো খুব গুরুত্বপূর্ণ, ওই মাস্টার মাইন্ড প্রিন্সিপালটা। এক্স্যাক্টলি, মাস্টার মাইন্ড। এটা কিন্তু শুধু কিছু সমমনা লোক একসাথে বসে গল্প করা নয়। এর মানে হলো, যখন দুই বা তার বেশি মন একটা নির্দিষ্ট লক্ষ্যের জন্য একসাথে সহযোগিতার মনোভাব নিয়ে কাজ করে, তখন এমন একটা বাড়তি মেধা বা শক্তির জন্ম হয়। একটা সিনার্জি তৈরি হয়। হ্যাঁ, একটা অদৃশ্য কিন্তু শক্তিশালী তৃতীয় মস্তিষ্কের মতো কাজ করে, যা একা কারো পক্ষে অর্জন করা প্রায় অসম্ভব। এই সম্মিলিত শক্তি হয়তো সেই গোপন সূত্রের একটা খুব বড় অংশ। তাহলে বিষয়টা দাঁড়াচ্ছে যে আমাদের চিন্তাগুলোই আমাদের বাস্তবতার ভিত গড়ে দেয়। আর যদি সঠিক মানসিক কাঠামো থাকে, মানে তীব্র আকাঙ্ক্ষা, বিশ্বাস, অধ্যবসায়, আর তার সাথে যদি সমমনা কিছু মানুষের সম্মিলিত শক্তি যোগ হয়, তাহলে প্রায় যে কোনো কিছুই অর্জন করা সম্ভব। এই নীতিগুলোর যে সমন্বয়, আমার মনে হয় এটাই কার্নেগির সেই গোপন সূত্র। যৌক্তিক মনে হচ্ছে। আর বইটা বারবার আমাদের মনে করিয়ে দেয় কি, যে ব্যর্থতা বা সাময়িক পরাজয় মানেই খেলা শেষ নয়। শেষ তখনই হবে যখন আমরা নিজেরাই চেষ্টা করা ছেড়ে দেব। ঠিক। আসল চ্যালেঞ্জটা হলো নিজের মনটাকে কন্ট্রোল করা। ভয়, সন্দেহ, এগুলোর বদলে পজিটিভ আবেগ, বিশ্বাস, এগুলো দিয়ে মনকে শক্তিশালী করা, আর লক্ষ্যের দিকে ফোকাসড থাকা। এটাই তো সাফল্যের আসল চাবিকাঠি। এই পুরো আলোচনাটা শুনতে শুনতে আমার মাথায় একটা গভীর প্রশ্ন আসছে। বলুন। আমরা যে সারা দিন এত কিছু ভাবি, আমাদের চিন্তার যে স্রোত বয়ে চলে, আমরা যদি একটু থামি, একটু সচেতনভাবে সেগুলোকে দেখি, পর্যবেক্ষণ করি, তাহলে কি এটা সম্ভব যে আমরা নিজেরাই নিজেদের অজান্তে কোনো বাধা তৈরি করে রেখেছি, সেটা খুঁজে বের করতে পারব? অথবা হতে পারে সাফল্যের কোনো লুকানো সূত্র, যেটা আসলে আমাদের ভেতরেই আছে, সেটাও খুঁজে পেতে পারি? আপনার কি মনে হয়?